হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। আমাদের এএনএম জিএনএম এর বুস্টার সিরিজ চলছে, তোমরা জানো। আমরা বুস্টার সিরিজের পার্ট 1 অলরেডি করে নিয়েছি, যেখানে 15খানা কোশ্চেন ছিল। আজকে আমরা পার্ট 2 তে আছে, যেখানে 16 থেকে আমাদের ম্যাথ চলবে। ফার্স্ট 16 নম্বরে কি বলেছে দেখো। 44 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র এবং 44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের মধ্যে ক্ষেত্রফলের পার্থক্য কত? আচ্ছা, 44 সেন্টিমিটার পরিসীমা বিশিষ্ট বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়? ধরো এই একটা আছে তোমার বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে চারটে বাহুর যোগফল। এবার বর্গক্ষেত্রের যেহেতু চারটে বাহুই সমান, এটা এ হলে এটাও এ, এটাও এ, এটাও এ, তাই বর্গক্ষেত্রের পরিসীমা চারটে বাহুর যোগফল কি হয়? এ প্লাস এ প্লাস এ প্লাস এ, অর্থাৎ 4a। তার ভ্যালু কত দেওয়া আছে? 44 সেন্টিমিটার। ঠিক, তাহলে এর ভ্যালু কত? এর ভ্যালু 4 11 44, অর্থাৎ 11 সেন্টিমিটার। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দ্যাট ইজ এই যে এরিয়া, ঠিক আছে, এটা যদি আমি বার করি, ক্ষেত্রফল কি দাঁড়াবে? ক্ষেত্রফল তোমরা জানো দৈর্ঘ্য গুণ প্রস্থ হয়। এবারে যেহেতু বর্গক্ষেত্রের দৈর্ঘ্যটাও যা, প্রস্থটাও তাই, তাই বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কি বলি? বাহুর স্কোয়ার। বাহু স্কোয়ার মানে ক্ষেত্রফল ইকুয়ালস টু এ স্কোয়ার ইকুয়ালস টু 11 ইন্টু 11, অর্থাৎ 121 বর্গ সেমি। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে বর্গক্ষেত্রের কথা। নেক্সট কি দাঁড়াচ্ছে? এখানে বলেছে 44 সেন্টিমিটার পরিধি বিশিষ্ট বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, এই যে বৃত্ত আছে, বৃত্তের পরিধি কি হয়? 2 পাই আর। এটার পরিধি যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে তোমার 2 পাই আর। এই 2 পাই আর যেটা, সেটার ভ্যালু কত বলা আছে? এটাও বলা আছে 44 সেন্টিমিটার। এখান থেকে 2 তে যদি 44 কে কাটি তাহলে 22। পাই আর এর ভ্যালু কত? পাই এর ভ্যালু 22 এর 7, আর আর এর ভ্যালু আমাকে এখান থেকে বার করতে হবে। তার ভ্যালু কত দেওয়া আছে? 22। 22 22 বোথ সাইড ক্যান্সেল হয়ে যাবে। আর এর ভ্যালু কত? 7। ঠিক আছে, 7 সেন্টিমিটার। এবার এর যদি আমরা ক্ষেত্রফল বার করতে চাই, এর ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল তোমরা জানো পাই আর স্কোয়ার হয়। পাই আর স্কোয়ার, পাই এর ভ্যালু তো 22 এর 7, ঠিক আছে, আর এর ভ্যালু কত? 7। আর স্কোয়ার মানে একটা 7, এই দুটো 7, এই 7 আর 7 ক্যান্সেল হয়ে গেলে এখানে 7 ইন্টু 22 মানে কত দাঁড়াচ্ছে? 7 ইন্টু 22 এইখানটাতে আমি লিখি, চলো। 7 ইন্টু 22 মানে 154। 7 দুগুণে 14, হাতে থেকে 1, 7 দুগুণে 14, 1 এ 15, 154 সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেন্টিমিটার। এবার আমাকে বলেছে এদের ক্ষেত্রফলের মধ্যে পার্থক্য কত। ক্ষেত্রফল এটার 154 সেন্টিমিটার স্কোয়ার, আর এটা 121 সেন্টিমিটার স্কোয়ার। দুটোর মধ্যে যদি ডিফারেন্স নিই তাহলে 154 মাইনাস 121, এখানে 1 থেকে 4 3, 2 থেকে 5 কত? 33। 33 বর্গ সেমি, দ্যাট ইজ অপশন বি উইল বি দা কারেক্ট আনসার। তোমরা ছোট তো, মানে আমি জেনারেলি ডাব্লিউবিসিএস সিজিএল এর জন্য পড়াই, ঠিক। এবারে তোমরা এএনএম জিএনএম এর, আমি তোমাদের ভাবি যে তোমরা ওদের তুলনায় অনেকটা বয়সে ছোট, তাই আমি প্রত্যেকটা ক্যালকুলেশন একদম হাতে ধরে ভেঙ্গে ভেঙ্গে করাচ্ছি, যাতে করে এটা তোমাদের মনে হয় না, মনে হয় যাতে যে স্যার স্টেপ জাম্প করে দিল, কিছু বুঝতেই পারলাম না। ঠিক আছে, সেই কারণে আমি ভেঙ্গে ভেঙ্গে করাচ্ছি। তোমরা যদি পারো একবারে ক্যালকুলেট করতে তাহলে খুব ভালো হয়। আচ্ছা, নেক্সট 17 কি বলা আছে? তার আগে এই পার্টটা আমি ইরেজ করি। 17 কি বলেছে? একটি ক্রিকেট খেলায় প্রথম 10 ওভারে রানের গড় ছিল 3.2, 3.2। এবারে 282 রান তুলতে হলে বাকি ওভারে, বাকি 40 ওভারে রানের গড় কত হতে হবে? আচ্ছা, কত রান? টোটাল রান হচ্ছে 282। এবার তার মধ্যে প্রথম 10 ওভারে কত হয়েছে? 3.2। 10 ওভারে 3.2 হলে 10 ইন্টু 3.2 মানে কত? 32 রান হয়ে গেছে। 3.2 ইন্টু 10, অর্থাৎ 32 রান অলরেডি, সরি এটা 32 নট 22, 32 রান অলরেডি হয়ে গেছে। 10 ইন্টু 3.2 অর্থাৎ 32, 32 রান অলরেডি হয়ে গেছে। 282-র মধ্যে যদি 32 হয়ে যায় তাহলে বাকি কত আছে? বাকি তো স্যার 250 আছে। এর জন্য ওভার কতগুলো বাকি আছে? 40 ওভার বাকি আছে। তাহলে 40 দিয়ে আমি ডিভাইড করব, 0 0। 25কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 6 24, 1 4 দুগুণে 8, 2 4 5 20, 6.25 করে, অর্থাৎ অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। প্রত্যেক ওভারে 6.25 করে রান লাগবে। ঠিক আছে, নেক্সট দেখো।
নেক্সট কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গসাগু 8 হলে তাদের লসাগু কত। অনুপাত 3:5 মানে কি, একটা সংখ্যা 3x হলে আরেকটা সংখ্যা কত 5x। এদের দুজনের গসাগু কত হবে, গসাগু কথার মানে হচ্ছে গিয়ে গরিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে। আচ্ছা না, গুণনীয়ক, এইচসিএফ বলে বলে অভ্যস্ত, হাইয়েস্ট কমন ফ্যাক্টর গুণনীয়ক, ঠিক আছে। গুণনীয়ক মানে এমন একটা নাম্বার খুঁজছি যেটা এদের দুজনের মধ্যে কমন এবং যেটা সব থেকে বড়, ঠিক আছে। হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সব থেকে বড় ফ্যাক্টর, যা যে নাম্বারটা একেও ভাগ করতে পারবে একেও ভাগ করতে পারবে। এবার 3 আর 5-এর মধ্যে কোনো কিছু কমন নেই এক্স ছাড়া, 3x আর 5x এর মধ্যে x ছাড়া কোনো কিছু কমন নেই। স্যার গসাগু জিনিসটা কি, সহজভাবে বোঝো। ধরো 10 আর 5-এর আমি গসাগু বার করতে চাইছি, তাহলে এমন একটা নাম্বার খুঁজতে চাইছি যে 10 এবং 5, ঠিক আছে, দুজনকেই ভাগ করতে পারবে এবং সব থেকে বড় নাম্বার। তুমি খেয়াল করে দেখো 10 আর 5-এর মধ্যে 5 এমন একটা নাম্বার আছে যে 5কেও ভাগ করতে পারে, যে 10কেও ভাগ করতে পারে। এর থেকে বড় নাম্বার পাওয়া সম্ভব নয় যে কিনা 10কেও ভাগ করতে পারবে, 5কেও ভাগ করতে পারবে। তাই ফ্যাক্টর চাইছি এমন একটা ফ্যাক্টর যে সব থেকে বড়, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট গসাগু, ঠিক আছে। তাহলে এই 3x আর 5x এর গসাগু কত x, আর এখানে গসাগু দেওয়া আছে কত 8, অর্থাৎ এই x যেটা আছে সেটার ভ্যালু কত দেওয়া আছে 8। তাহলে একটা সংখ্যা 3 8 কত 24, আর একটা সংখ্যা 5 8 40। এই 24 আর 40-এর এখন আমাকে বার করতে বলেছে লসাগু। তোমরা এরকম ভাবে করতে পারো, 24 আর 40-এর যদি লসাগু আমরা বার করি উৎপাদকে করে 4 6 4 দিয়ে যাচ্ছে, ঠিক আছে, 4 দিয়ে যাচ্ছে, 4 6 24, 4 10 40, 2 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 3 5 15, 15 দুগুণে 30, 30 ইন্টু 4 মানে 120, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। এই হচ্ছে এদের লসাগু। বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার, ত্রিভুজটির ভূমি 40 সেন্টিমিটার হলে তার উচ্চতা কত। একদম সহজ অঙ্ক। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইন্টু ভূমি, ঠিক আছে, ইন্টু উচ্চতা। এটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল। তার ভ্যালু কত দেওয়া আছে, তার ভ্যালু দেওয়া আছে 400 বর্গ সেন্টিমিটার, 400 এটা দেওয়া আছে। হাফ, ভূমি কত দেওয়া আছে 40 সেন্টিমিটার, তাহলে হাফ ইন্টু 40 ইন্টু উচ্চতা মানে এইচ লিখলাম, হাইট তার ভ্যালু যদি 400 হয়, তাহলে এবারে খেয়াল করে দেখো তো 0 0 কাটা, 4 10 40, এই 10 থাকলো, তাহলে এইচ এর ভ্যালু 2 ওপারে গেলে গুণ হয়ে যাবে, 10 ইন্টু 2 মানে 20 সেন্টিমিটার, সেন্টিমিটারই আছে, ঠিক আছে। দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। এই গেল 18 19, একদম সহজ সহজ অঙ্ক, ঠিক। নেক্সট দেখো 20, বলেছে ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের 25% হয় তবে শতকরা লাভ কত। আমরা চ্যাপ্টার ওয়াইজ করছি, চ্যাপ্টার ওয়াইজের মধ্যে আলোচনা করেছিলাম যে যার সাথে তুলনা হয় সে থাকে নিচে। এখানে বুঝতে হবে যে কার সাথে কার তুলনা। এখানে বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের 25%, তুলনা বিক্রয় মূল্যের সাথে, বিক্রয় মূল্যের 25%। এক তো 25% কথাটার মানে হচ্ছে গিয়ে 25%, মানে 25/100। এটাকে তোমরা ছোট করতে পারো, 1/4 করতে পারো, 4 25 100 কাটাকুটি করে। তাহলে তুলনা কার সাথে হচ্ছে, তুলনা হচ্ছে বিক্রয় মূল্যের সাথে। এবারে আমি যদি 100 ধরেই করি, এটা বিক্রয় মূল্য আর এটা হচ্ছে গিয়ে তোমার ক্রয় মূল্য। চলো একটা কাজ করি, ক্রয় মূল্যটাকে সামনে লিখি, এটা বিক্রয় মূল্য আর এইটা হচ্ছে তোমার ক্রয় মূল্য। যদি এখানে বলেছে 25%, কে কার, ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের 25%, তুলনা কার সাথে হচ্ছে, বিক্রয় মূল্যের সাথে হচ্ছে। বিক্রয় মূল্য যার সাথে তুলনা সে থাকে নিচে, অর্থাৎ বিক্রয় মূল্য 100 টাকা হলে বা ইউনিট বললে ক্রয় মূল্য কত হয়ে যাচ্ছে, ক্রয় মূল্য হয়ে যাচ্ছে 25। ক্লিয়ার হয়েছে। বিক্রয় মূল্য যদি 100 হয় তাহলে ক্রয় মূল্য কত 25 হচ্ছে। কেন, কারণ তুলনাটা, ক্রয় মূল্য বলেছে বিক্রয় মূল্যের 25%। অনেকে এইভাবে লেখে সিপি ইকুয়ালস টু 25%, মানে কত 25/100 অফ কত এসপি বিক্রয় মূল্য। সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। এখান থেকে সিপি বাই এসপি করতে পারো, সিপির 25 ইউনিট আর এসপি কত 100 ইউনিট। এই তো এখানে লিখেছি ক্রয় মূল্য 25 হলে বিক্রয় মূল্য কত 100। এখানে কাটাকুটি করতে পারো, 4 25 100 মানে 1:4 এর রেশিও। বলেছে তবে শতকরা লাভ কত। ভাই ক্রয় মূল্য 1 ইউনিট আর বিক্রয় মূল্য 4 ইউনিট, একের জিনিস 4 এ বিক্রি করছো, কত টাকা লাভ, 3 ইউনিটের লাভ।
তাহলে একের জিনিস 4 এ বিক্রি হচ্ছে 3 ইউনিটের লাভ। লাভ কার উপরে আমরা ক্যালকুলেট করি, কার তুলনায় লাভ হচ্ছে, ক্রয় মূল্যের তুলনায়। ক্রয় মূল্য নিচে পার্সেন্ট করবার জন্য 100% গুণ, অর্থাৎ 300% এর লাভ, 300% এর লাভ, দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 21 দেখো, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে একটি কাজ 18 দিনে সম্পন্ন করে, 15 জন লোক দৈনিক কত ঘন্টা কাজ করে 12 দিনে কাজটি শেষ করতে পারবে? টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, সময় কার্যের অঙ্ক, একদম সহজ অঙ্ক। তোমাদের একটা সূত্র আমি বলে দিয়েছিলাম, T1 D1 M1 E1 বাই W1 ইকুয়ালস টু T2 D2 M2 E2 বাই W2, সেই সূত্র দিয়ে আছে। কি সূত্র স্যার? একবার লিখে দিচ্ছি, T1 D1 M1 E1 বাই W1 equals to T2 D2 M2 E2 by W2। তোমরা অলরেডি এই সূত্রটা জানো। এখানে W1 মানে ওয়ার্ক ডান, কতটা কাজ হয়েছে, ঠিক আছে, আর এই W2 মানে রিমেইনিং ওয়ার্ক। আমি সূত্র মনে রাখার পদ্ধতি এটাই বলে দিয়েছিলাম যে শুধুমাত্র ওয়ার্ক বা কাজটা নিচে, বাকি সব কিছু ওপরে। ঠিক আছে, এখানে কি বলেছে, 20 জন লোক দৈনিক 6 ঘন্টা কাজ করে। এখানে দেখো 20 জন লোক দৈনিক 6 ঘন্টা করে কাজ করছে, কাজ করে একটি কাজ। কতটা কাজ? এই যে একটা কাজ, 1 ইউনিট কাজ। কত দিনে সম্পন্ন করে দিল? 18 দিনে সম্পন্ন করে দিল। এটা কতটা কাজ হয়েছে সেই জন্য এই ডেটাগুলো, আর এটা কতটা বাকি আছে তার জন্য এই ডেটাগুলো। এবারে বলেছে 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করবে। 15 জন লোক দৈনিক কত ঘন্টা করে কাজ করবে আমি জানি না, এক্স লিখলাম। ঠিক আছে, 12 দিনে কাজটি সম্পন্ন করবে। কতটা কাজ? 1 ইউনিট কাজ। এবার বোথ সাইড কাটাকুটি করব, করলেই আমাদের বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, 6 দিয়ে, এ দেখো 6 দিয়ে 12কে কাটলাম, 6 দুগুণে 12। 2 দিয়ে যদি আমি 10 20কে কাটি তাহলে 10। এখানে 5 দুগুণে 10, 5 3 5 15, 3 আর 6 এখানে কাটাকুটি চলে গেল, 3 6 18। তাহলে এক্স এর ভ্যালু কত? 6 ইন্টু 2 মানে 12। অর্থাৎ দৈনিক কত ঘন্টা করে কাজ করতে হবে? 12 আওয়ার্স বা 12 ঘন্টা করে কাজ করতে হবে। দ্যাট ইজ অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সহজ অঙ্ক। নেক্সট দেখো, বলেছে 0.32 এবং 0.02 এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি মানে 0.32 আর 0.02 এর মাঝখানে এক্স বলে কোনো একটা কেউ আছে। ঠিক আছে, যে 0.32 এর সাথে যা অনুপাত তৈরি করবে এক্স এর সাথে 0.02 তাই করবে। আর যদি তোমাদের ডিরেক্ট মনে থাকে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, তাহলে তোমরা বসিয়ে দিতে পারবে। অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে, 0.32 রেশিও অনুপাত এক্স সমানুপাতি এক্স অনুপাত 0.02, এটাই আমরা ডিরেক্ট লিখি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু বিসি, এই যে বি স্কোয়ার ইকুয়ালস টু এসি, এই যে এটা। ঠিক আছে, তাহলে এখানে এক্স স্কোয়ারের ভ্যালু কত হবে? 0.32 ইন্টু 0.02। এটা কোথা থেকে আসছে? এটার আগের একটা লাইন আছে অ্যাকচুয়ালি, 0.32 ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু এক্স বাই 0.02, এটা আছে। এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এই যে এটা চলে আসবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এবারে আমাকে এখন এক্স এর ভ্যালু বার করতে হবে, দ্যাট ইজ মধ্য সমানুপাতি ভ্যালু করতে হবে। এক্স এর ভ্যালু যদি আমি বার করতে চাই তাহলে রুট ওভার কত হবে? 0.32 ইন্টু 0.02। এবার এই পয়েন্টগুলো যদি আমি তুলে যদি লিখতে চাই তাহলে এক্স এর ভ্যালু দেখো, এখানে 32 পয়েন্ট তুলে দিচ্ছি, 32 এর তার তলায় কত আসবে? 100। আর এখানে 2 ডিভাইডেড বাই কত আসবে? 100। 100 যদি আমরা রুট করি তাহলে এখানে 100 ইন্টু 100 রুট যদি করি তাহলে 100 চলে আসবে। আর 32 দুগুণে 64, 64 রুট মানে কত? 8। তাহলে এক্স এর ভ্যালু 8/100 মানে 0.08, পয়েন্টের পরে 2 ঘর। ঠিক আছে, দ্যাট ইজ অপশন বি। এটা অপশন এ আছে, এটা বি আছে, এটা সি আছে, আর এটা ডি আছে। ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা অপশন বি হবে এটার আনসার। ঠিক, নেক্সট 23 দেখো, 23 কি বলেছে, 4 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3 এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:7। তাদের বর্তমান বয়স কত? অঙ্কটা খুব ভালো অঙ্ক, বোঝার অঙ্ক, বুঝতে হবে ভালো মতন ভাবে, তাহলে অঙ্কটা কিছু নয়। একটা জিনিস এটা ভালো মতন করে বুঝবে। দেখো 2 বছর বাদে যদি ধরো আমার ভাই আছে, ঠিক আছে, আমার ভাইয়ের যা বয়স যা খুশি তাই থাকতে পারে। আমার একটা কিছু বয়স আছে, আজকে থেকে 2 বছর বাদে আমার বয়স যদি 2 বছর বাড়ে
তাহলে আমার ভাইয়েরও বয়স কিন্তু 2 বছর বাড়বে। এটা মাথায় রাখাটা খুব দরকার, ঠিক আছে? এরকম নয় কিন্তু যে আলাদা জনের আলাদা আলাদা বয়স বাড়বে, 2 বছর বাদে দুজনেরই 2 বছর 2 বছর করে বাড়বে। এইবারে এখানে বলেছে 4 বছর পূর্বে এ এবং বি এর বয়সের অনুপাত ছিল 2:3। দুজন মানুষ আছে এ এবং বি, এদের 4 বছর পূর্বে, এই আমি লিখলাম 4 বছর পূর্বে, পূর্বে মানে আগের কথা হচ্ছে, 4 বছর পূর্বে এদের রেশিও কত ছিল? এদের রেশিও ছিল 2:3। 4 বছর পরে এদের বয়স কত হবে? 4 বছর পরে এদের বয়স কত হবে? 4 বছর পরে এদের বয়সের যেটা অনুপাত হবে সেটা বলেছে 5:7। দেখো, 4 বছর পূর্বে এবং 4 বছর পরে এইটার মধ্যে গ্যাপিং কতটা? 4 বছর পূর্বের কথা হচ্ছে, সেখান থেকে আবার 4 বছর পরে, তাহলে টোটাল কিন্তু 8 বছরের গ্যাপিং এখানে। ধরো একটা বন্ধু তোমার, তার কাছে 4 টাকার ধার আছে আর তোমার কাছে পকেটে আছে 4 টাকা, তাহলে তোমাদের দুজনের মধ্যে ডিফারেন্স কিন্তু 8 টাকার। একজনের 4 টাকা ধার আছে আর একজনের পকেটে 4 টাকা আছে। যার কাছে ধার আছে তাকে 4 টাকা আগে শোধ করতে হবে, তারপরে 4 টাকা আবার রোজগার করতে হবে, তবে গিয়ে তোমার সমান সে হবে। অর্থাৎ তাকে 8 টাকার জন্য স্ট্রাগল করতে হচ্ছে। বোঝা গেছে? এখানেও তাই গল্প, 4 বছর আগের গল্প হচ্ছে, সেখান থেকে 4 বছর আবার পরে, তাহলে টোটাল এখানে যেটা গ্যাপিং হচ্ছে, ডিফারেন্স যেটা হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু 8 বছরের। ঠিক আছে, এখানে 8 বছর। তাহলে 8 বছরে দুজনেরই বয়স 8 বছর 8 বছর করে বাড়বে। কিন্তু ইউনিটে এখানে কি সমান বেড়েছে? তাহলে সমান ইউনিটও বাড়ার কথা, সেটা দেখে নিই বেড়েছে কিনা। এখানে 2 থেকে 5 3 ইউনিট বেড়েছে, এখানে 3 থেকে 7 4 ইউনিট বেড়েছে। ইদার এখানেও 4 ইউনিট বাড়তে হতো, এখানেও 4 ইউনিট বাড়তে হতো, কিংবা এখানেও 3 ইউনিট বাড়তে হতো, এখানেও 3 ইউনিট বাড়তে হতো। কেন স্যার? ওই যে বললাম যে বয়স ভাই সমান সমান বাড়বে। একজনের যদি এর যদি 3 ইউনিট বাড়ে তাহলে বি এরও তো 3 ইউনিটই বাড়বে, কিংবা এর যদি 4 ইউনিট বাড়ে তাহলে বি এরও 4 ইউনিটই বাড়বে। কিন্তু বেড়েছে কি? আলাদা আলাদা রকমের বেড়েছে। যেহেতু আলাদা আলাদা রকমের বেড়েছে, তাই এইটাকে আমার, এই রেশিওটা আমার ব্যালেন্স নেই। ব্যালেন্স এখন আমাকে করতে হবে। ব্যালেন্স করার পদ্ধতি কি? ব্যালেন্স করার পদ্ধতি হচ্ছে যে এই নিচের দুজনের ডিফারেন্স নিয়ে ওপরের সাথে গুণ। এখানে 5 আর 7 এর ডিফারেন্স কত? 2, তাহলে ওপরে আমি 2 গুণ করে দেবো। আর এই ওপরের যে ডিফারেন্স আছে 2 আর 3 এর ডিফারেন্স, সেইটা ডিফারেন্স নিয়ে আমি নিচে গুণ করে দেবো, দ্যাট ইজ 1। কেন এই জিনিসটা করতে হলো? এই জিনিসটা এই কারণে করতে হলো কারণ রেশিওটা ব্যালেন্স নেই, বুঝতে পারছো? এখানে 4 ইউনিটের গ্যাপিং দেখা যাচ্ছে, আরেক জায়গায় কত গ্যাপিং দেখা যাচ্ছে? 3 ইউনিটের গ্যাপিং দেখা যাচ্ছে, ডিফারেন্স দেখা যাচ্ছে। তাই ওই ডিফারেন্সটাকে সমান করবার জন্য আমরা এই ঝামেলাটা করলাম, ঠিক? আচ্ছা, এবার যদি আমি গুণটা করে দিই, গুণ করার পরে তোমরা এটাকে নতুন আবার লাইন করে লিখবে, হ্যাঁ? গুণ করার পরে যেটা আসবে সেটা 2 দুগুণে 4, 3 দুগুণে 6। দেখো এখানে 2 দুগুণে 4 ওপরে যেটা আসবে, আর 3 দুগুণে কত আসবে? 6 আসবে। আমি এখানে একবারে লিখে দিচ্ছি 4, আর এখানে আসবে 3 দুগুণে 6। আর এখানে তো আলটিমেটলি 1 গুণ ছিল, 1 গুণের জন্য কোনো চেঞ্জেস তো এখানে হবে না। তাহলে এটা কি হবে? 5 থেকে 7। এইবার সমান আছে কিনা দেখি। 4 থেকে 5, 4 থেকে 5 1 ইউনিট বেড়েছে, এখানে 6 থেকে 7 এখানেও 1 ইউনিট বেড়েছে। তাহলে সমান সমান ইউনিটেও সমান সমান বেড়েছে, অর্থাৎ এইবার ব্যালেন্সটা আমার ঠিক আছে। এই ব্যালেন্সটা ঠিক আছে, সুতরাং আমি এখন লিখব এদের যে 6 থেকে 7 1 ইউনিট বেড়েছে আর 4 থেকে 5 1 ইউনিট বেড়েছে, সেই 1 ইউনিটের জন্য বয়সে এখানে কত বছরে কত ডিফারেন্স এসছে? 8 বছরের ডিফারেন্স এসছে, তাই না? তাহলে এই 1 ইউনিটের ভ্যালু যেটা বেড়েছে, সেই 1 ইউনিটের ভ্যালু কত লিখবো? 8 বছর। ঠিক বলেছে। তাদের বর্তমান বয়স কত? খেয়াল করে দেখো, এখান থেকে যদি আমি বার করি তাহলে 5 ইন্টু 8, 1 ইউনিটের ভ্যালু 8 বছর, তাহলে 5 ইউনিটের ভ্যালু 5 8 40 বছর হবে। আর এখান আর আরেকজনের বি এর বয়স কত হবে? 7 8 56 বছর হবে। কিন্তু এখানে একটা জিনিস বোঝো, এটা বর্তমান বয়স আমার কাছ থেকে চেয়েছে, ঠিক আছে? আমাদের কাছ থেকে চেয়েছে বর্তমান বয়স। আর এটা কবে হবে? এটা হবে 4 বছর পরে। 4 বছর পরে 5 ইউনিট 7 ইউনিট হবে, অর্থাৎ 4 বছর বাদে এর বয়স হবে 40 বছর, বি এর বয়স হবে 56 বছর।
সুতরাং বর্তমান বয়স কত? 4 বছর কম। 4 বছর যদি কম হয় তাহলে এখান থেকে আমি 4 মাইনাস করবো, দ্যাট ইজ 36 ইয়ার্স, আর এখান থেকে 4 মাইনাস করবো, দ্যাট ইজ 52 ইয়ার্স। অর্থাৎ দুজনের বয়স কত হবে? 36 বছর আর 52 বছর, দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। স্যার এখান থেকে কি বার করা যেত? হ্যাঁ, এখান থেকেও বার করা যেত। এখান থেকে বয়স কত হতো দেখো, 4 ইন্টু 8, 4 ইন্টু 8 কত? 32, আর এটা 4 ইন্টু 6, সরি হ্যাঁ এটা 8 গুণ হবে, 4 কেন করছি, 6 ইন্টু 8, 6 ইন্টু 8 মানে 6 8 48 বছর। এটা কবেকার বয়স? এটা তো 4 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স 4 করে যোগ হবে, এখানে 4 যোগ করছি, এখানে 4 যোগ করছি, অর্থাৎ 36, আর 48 4 52 বছর, 36 বছর 52 বছর। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট দেখো 24 বলেছে কোন আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? একদম সহজ অঙ্ক। আসল সুদে আসলে 3 গুণ হয়েছে। কেন 3 গুণ হয়েছে? কারণ ওর মধ্যে ইন্টারেস্ট এসে ঢুকেছে। সিম্পল ইন্টারেস্টের মধ্যে মূলধন বা আসল যেটা থাকে সেটা তো সব সময়ের জন্য ফিক্সড থাকে। তুমি যাই টাকা রাখবে সেটা ফিক্সড থাকবে। ইন্টারেস্টের উপরে ইন্টারেস্ট খাটে না সিম্পল ইন্টারেস্টে। ধরো আমি 1 টাকা রেখেছিলাম, 1 টাকা এখন কত টাকা হয়েছে? 3 টাকা হয়েছে। 1 টাকা 3 টাকা কেন হয়েছে? কারণ স্যার এর মধ্যে 2 টাকা ইন্টারেস্ট এসে ঢুকেছে। আমি টাকা দিয়ে ভাবছি সহজ হিসাবে, ঠিক আছে? তার মানে এই 2 টাকাটা কি? 2 টাকাটা হচ্ছে তোমার ইন্টারেস্ট, ক্যাপিটাল আই। 1 টাকাটা কি স্যার? 1 টাকাটা তো প্রিন্সিপাল বা মূলধন, কারণ 1 টাকা আমি রেখেছিলাম সেটাই এখন 3 টাকা হয়েছে। অর্থাৎ 2 টাকা এর মধ্যে সুদ বা ইন্টারেস্ট এসে ঢুকেছে। সুদের হার বার করতে হবে, মানে কি বার করতে হবে? স্মল আর বার করতে হবে। আমরা জানি আই ইকুয়ালস টু পিআরটি বাই 100, আই ইকুয়ালস টু পিআরটি বাই 100। আই কত? 2 টাকা, পি কত? 1 টাকা, আর আমাকে বার করতে হবে টি কত? 25 বছরের কথা বলেছে, ডিভাইডেড বাই 100, ঠিক আছে? 4 25 100, 4 ইন্টু 2 কত? আর এর ভ্যালু 8, আর পার্সেন্টের ভ্যালু কত? 8%, ঠিক আছে? এটা যদি না বুঝতে পারো, না বোঝার মতন কিচ্ছু নেই, তাহলে সরল সুদের চ্যাপ্টার ওয়াইজ এএনএম জিএনএম এর জন্য আপলোড করা আছে, আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশনের মধ্যে, সেটা গিয়ে দেখবে, একদম সবটা আমি ভালো রকম ভাবে বুঝিয়েছি ওখানে, ঠিক আছে? তাহলে 8%, দ্যাট ইজ অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার। এবার 25 দেখো, 25 কি বলেছে? 25 বলেছে একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট এবং 30 মিনিটে পূর্ণ হয়। তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি সম্পূর্ণ হবে? এক তো আমাকে চৌবাচ্চার ক্যাপাসিটি দেখতে হবে ফার্স্টে। বলেছে একটা নল আছে, সেটা 10 মিনিটে জল ভরিয়ে দিচ্ছে, আরেকজন 30 মিনিটে জল ভরিয়ে দিচ্ছে, আরেকজন 20 মিনিটে জল করে দিচ্ছে খালি পুরো চৌবাচ্চা, ঠিক আছে? আমি যদি এদের এলসিএম করি তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি পাবো 10 30 আর 20 এলসিএম কত? 60। এবার 6 10 60, 30 দুগুণে 60, 3 20 60। এটা মাইনাস হবে কেন? কারণ এ খালি করে দিচ্ছে। এদের এদের আমি এলসিএম নিয়েছি, এটা কি পেলাম? এটা পেলাম হচ্ছে চৌবাচ্চার ক্যাপাসিটি, ঠিক আছে? ক্যাপাসিটি অফ দা ট্যাঙ্ক লিখে দিলাম, ঠিক আছে? ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 ইউনিট। এই যে একটা ট্যাঙ্ক আছে, সেই ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 60 ইউনিট। এই হচ্ছে তোমার ট্যাঙ্কের ক্যাপাসিটি। 10 মিনিটে 60 ইউনিট জল ভরায়, তাহলে এক এক মিনিটে কত? 6 ইউনিট করে জল ভরায়, ওটা এফিসিয়েন্সি। এইটা আমার এফিসিয়েন্সি রেশিও, এই যে এইটা 6 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট, 3 ইউনিট করে খালি করে দিচ্ছে। বলেছে এরা তিনজন একসাথে যদি চালু করা হয়, 3টি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? 3টি নল যদি একসাথে হয় তাহলে এরা 6 2 8 ইউনিট ভরাবে, আর আরেকটা নল যে খালি করছে সে 3 ইউনিট করে খালি করবে। তাহলে খালি করলে 6 2 8, 3 যদি মাইনাস করে দিই তাহলে 5 ইউনিট করে জল ভরছে প্রত্যেক মিনিটে। বোঝা গেছে? কারণ প্রত্যেক মিনিটে ওরা দুজন 6 2 8 ইউনিট ভরাচ্ছে, এ 3 ইউনিট করে খালি করে দিচ্ছে, তাহলে 5 ইউনিট করে আলটিমেটলি জল ভরছে। ভাই 60 ইউনিটের ট্যাঙ্ক, 60 ইউনিটে যদি প্রত্যেক মিনিটে 5 ইউনিট করে জল ভরে তাহলে সময় কত লাগবে? 12 মিনিট। 5 60 ডিভাইডেড বাই 5, অর্থাৎ অপশন বি উইল বি দা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? নেক্সট দেখো, বলেছে 5 6 4 8 2 3 সংখ্যাটিতে 4 এর স্থানীয় মান এবং অভিহিত মানের গুণফল কত? স্থানীয় মান স্থানের জন্য হয়, আর অভিহিত মান মানে যেটা তুমি দেখতে পাচ্ছ, দ্যাট ইজ আ ফেস ভ্যালু, ঠিক আছে?
একটা প্লেস ভ্যালু ইংরেজিতে আমরা বলি, আর অভিহিত মান মানে ফেস ভ্যালু। ফেস ভ্যালুটা অলওয়েজ সেই সংখ্যাটাই যেটা তুমি দেখতে পাচ্ছ সেটাই তোমার অভিহিত মান। 4কে আমরা 4 বলেই ডাকি, ঠিক। আর ওর প্লেস ভ্যালু বা স্থানীয় মান কত? দেখো 4 4 কোথায় আছে? একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আছে, তাহলে 4-এর পরে 1 2 3 তিনটে শূন্য, ঠিক আছে। তাহলে এখানে এটার স্থানীয় মান কত হবে? স্থানীয় মান তো 4000 হবে। আর এর অভিহিত মান তো 4, গুণফল তাহলে কত হবে? 16000। দ্যাট ইজ অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 27 নম্বর দেখো, বলেছে একটি ঘনকের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, ঘনকের প্রতিটি ধারের সাংখ্যমান কত? ফার্স্ট অফ অল আগে ঘনকটা একটুখানি বোঝো। ঘনক কোনটা? ঘনক হচ্ছে তোমার এই যে এই জিনিস, এই হচ্ছে ঘনক, মানে আমরা যেটাকে বলি লুডোর ছক্কা। এর এর যদি আমি ক্ষেত্রফল বার করতে চাই, ফার্স্ট আমাকে আয়তন বলেছে। আয়তন কি হবে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এই হচ্ছে তোমার দৈর্ঘ্য, এই হচ্ছে তোমার প্রস্থ, আর এই হচ্ছে উচ্চতা। এগুলো সব সমান হয়। ঘনক মানে লুডোর ছক্কা, সবগুলো সাইডগুলো বর্গক্ষেত্র। তাহলে এটাও তো এ, এটাও তো এ, এটাও তো এ, তাহলে আয়তন কত হবে? এ কিউব। আর এর সমগ্র তলের ক্ষেত্রফল, কটা তল আছে? এই যে একটা, এর অপর সাইডে আর একটা, দুটো, তিনটে, চারটে, ওদিকে আছে 5টা, 6টা, টোটাল 6টা তল। বুঝতে পারছো? এই যে এটা 1 নম্বর, এটার অপোজিটে আরেকটা আছে, এটা 2 নম্বর, এটার অপোজিটে আরেকটা আছে, এটা 3 নম্বর, এটার অপোজিটে আরেকটা আছে, টোটাল 6টা। এক একটা তলের ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল তো বাহুর স্কোয়ার, এ স্কোয়ার। তাহলে কটা তল আছে? 6টা। 6টা তলের ক্ষেত্রফল কি হবে? 6a স্কোয়ার। তাহলে যেটা এ কিউব আয়তন বলেছে, আর সমগ্র তলের ক্ষেত্রফল 6a স্কোয়ার, এই দুটোর সাংখ্যমান সমান, মানে এ কিউব আয়তন আর সমগ্র তলের ক্ষেত্রফল এই দুটো সমান বলে দিয়েছে। কাটাকুটি যদি করি তাহলে কিউবের সাথে এখান থেকে আলটিমেটলি এ স্কোয়ার কেটে গেল, একটা এ থাকলো পড়ে। এর ভ্যালু কত? 6। বলেছে ঘনকের প্রতিটি ধারের সাংখ্যমান কত? তাহলে প্রত্যেকটা ধার 6 সেন্টিমিটার বা কিছু একটা, 6 ইউনিট করে হবে। দ্যাট ইজ অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে? সোজা অঙ্ক ছিল। নেক্সট দেখো, বলেছে একটি পরীক্ষায় একজন ছাত্রকে পাশ করতে হলে সর্বোচ্চ নম্বরে 30% পেতে হয়। সে 125 নম্বর পেয়ে 40 নম্বরের জন্য ফেল করলো। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল? আচ্ছা, সর্বোচ্চ নম্বর পরীক্ষায় হয় কত? স্যার 100%। কেউ যদি ধরো এইচএসে 500তে কেউ যদি 500 পেয়ে যায়, তাহলে কি বলবো আমি? সে 100% নম্বর পেয়েছে। এবারে তুমি আমায় বলো, ধরো কেউ 400 পেয়েছে, তাহলে সে কত পাচ্ছে? স্যার 80%। তাহলে 400 নম্বরটা, যেটা নম্বরে 400, সেটাই পার্সেন্টেজে 80%। ওই গল্পই আমরা এখানে ইউজ করব। বলেছে 30% পাস নম্বর, 30% পেলে ছেলেটা পাস করবে। আর নম্বর কত পেতে হবে? সে পেয়েছে কত? স্যার 125 পেয়েছে। 125 পেয়ে কি স্যার পাস করে দিয়েছে? না, পাস তো করেনি। তাহলে কি বলেছে? 40 নম্বরের জন্য ফেল করলো, অর্থাৎ 40 নম্বর তাকে আরো পেতে হতো। অর্থাৎ 125-এর সাথে যদি আমি 40 যোগ করে দিই, তাহলে এটা 5 নম্বর হবে। হ্যাঁ স্যার হবে। তাহলে 125 আর 40 অর্থাৎ 165 যেটা নম্বর, 5 নম্বর, নম্বরে যেটা 165, সেটাই তো পার্সেন্টেজে 30%। কেন? কারণ 30% পেলে পাস। বোঝা গেছে? অর্থাৎ 30% এর ভ্যালু কত? 165। আমাকে বলেছে সর্বোচ্চ নম্বর কত? 100%। অর্থাৎ 100% এর ভ্যালু বার করতে হবে। 1% এর ভ্যালু কত? 165 ডিভাইডেড বাই 30, এই দুটো যোগ করলে 165 হয়। আর 100% এর ভ্যালু কত? 100% এর ভ্যালু 165 ডিভাইডেড বাই 30 ইন্টু 100। এই যে জিরো, এই যে জিরো কাটা, 3 দিয়ে যদি এখানে কাটি, 3 5 15, 1 3 5 15, 55, তার সাথে 10 গুণ হলে 550, অর্থাৎ 550। অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে। এবার 29 দেখো, বলেছে দুটি সংখ্যার যথাক্রমে একটি তৃতীয় সংখ্যার থেকে 20% এবং 50% বেশি, সংখ্যা দুটির অনুপাত কত? কটা সংখ্যা আছে? স্যার 3টে আছে। এখানে n1, এখানে n2, আর এখানে n3 লিখলাম। n মানে কি স্যার? নাম্বার, সংখ্যা। দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় একটি সংখ্যার থেকে 20% এবং 50% বেশি, অর্থাৎ তৃতীয় সংখ্যাটাকে যদি আমি 100 ধরি, প্রথমটা কত বলেছে? 20% বেশি, তার মানে এটা 120। আর দ্বিতীয়টা কত বলেছে? 50% বেশি, তার মানে এটা 150। ঠিক আছে, এটা 120, এটা 150।
এই সংখ্যা দুটোর অনুপাত বার করতে বলেছে, মানে এই 120 আর 150-এর এখন আমাকে রেশিও বার করতে বলেছে। রেশিও করলে 0 আর 0 তো কাটা, 3 দিয়ে কাটলে এটা 3 4 12, এটা 3 5 15, অর্থাৎ 4:5 এর রেশিও। দ্যাট ইজ অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট দেখো লাস্ট অঙ্ক, এটা বুস্টার 2 এর লাস্ট অঙ্ক। একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে? 20% মানে কি 20/100, 20/100। তাহলে আগের বেতন যদি 100 টাকা হয়ে থাকে, তাহলে এখন হ্রাস করে কমিয়ে কত করা হয়েছে? 80 টাকা। তুলনা আগের বেতনের সাথে, যার সাথে তুলনা সে থাকে নিচে। আগের বেতন 100 টাকা হলে এখনকার বেতন হ্রাস করে কত হয়েছে? 80। এবারে বলেছে সে আগের বেতন, ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান বেতন পাবে। এবার তুমি আমায় বলো, 80 থেকে আবার যদি বৃদ্ধি করতে হয়, তাহলে আবার 100-তে নিয়ে যেতে হবে, অর্থাৎ কত বাড়াতে হবে? 20 বাড়াতে হবে। কার তুলনায় 20 বাড়াতে হবে? এবার তো 80-র তুলনায়, কারণ 100 তো আর বেতন নাই, কমে গিয়ে 80 হয়ে গেছে। 20 বাড়াচ্ছি কার তুলনায়? 80-র তুলনায় বাড়াচ্ছি। তাহলে 20 আমাকে বাড়াতে হচ্ছে 80-র তুলনায় বাড়াতে হচ্ছে, শতাংশ করবার জন্য 100% দিয়ে গুণ। 4 20 80, 4 25 100, অর্থাৎ 25% আমাকে বাড়াতে হচ্ছে। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর এরকম অঙ্ক আমরা আরো করব, বুস্টার সিরিজ আমাদের চলতেই থাকবে। তোমরা জানো এএনএম জেএনএম এর বুস্টার সিরিজ একদম তোমাদের 14 জুলাই পরীক্ষা, পরীক্ষার আগ পর্যন্ত একদম আমরা এটা চলতেই থাকবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করো। ঠিক আছে, সাবস্ক্রাইব করো, শেয়ার করো অবশ্যই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।